সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। ছাত্র শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন, একটা অগণতান্ত্রিক সংগঠন। ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগের কোনো পোস্ট আমার নাই। রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি যে ছাত্র শিবির এবং জামাত ইসলামকে নিয়ে সাধারণ জনগণ তারা কেমনভাবে নিচ্ছেন এবং সামনে নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণ তাদেরকে কিভাবে দেখছেন। দর্শক মণ্ডলী, এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা রয়েছে এবং দেশ ও বিদেশের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিও জুড়ে রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই, বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন। প্রথমত এটা ইসলামী ছাত্র সংঘ ছিল মুক্তিযুদ্ধের আগে, এবং এই ইসলামী ছাত্র সংঘ দিয়েই হচ্ছে জামাতে ইসলামী ওই সময় আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন রকম ন্যাক্কারজনক কাজ তারা করেছে। অর্থাৎ ছাত্র শিবির হোক কিংবা ওই আগেকার দিনের সেই ছাত্র সংঘ, তারা এখন মুখে যদি বলেও যে তারা বাংলাদেশে ধারণ করে, মাথায় বাংলাদেশের পতাকা যাই করুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। প্রথমত বিষয়টা হচ্ছে এইটা। না হলে আপনারা দেখবেন যে 5 আগস্টের পর থেকে একটা প্রচারণা, দ্বিতীয় স্বাধীনতা, তারপরে জাতীয় সঙ্গীত, তারপর এই জাতীয় পতাকা নিয়েও বিভিন্ন রকম ডিবেট উঠেছে। এই ডিবেটগুলো কারা ওঠায়? এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের যে দলগুলো। এখন আমরা শিবিরের অর্থে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোথাওই কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারও নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে? এবং সেটা আমরা জানি, ছাত্র শিবির একটা অগণতান্ত্রিক সংগঠন। একটা গণতান্ত্রিক দেশ যদি আমার নির্মাণ করতে হয়, তাহলে গণতন্ত্রের নাম করে আমি কোনো অগণতান্ত্রিক দলকে আমার এখানে স্পেস দিতে পারি না। প্রথমত ছাত্র শিবিরের যে গঠন কাঠামো সেটা পুরোটাই অগণতান্ত্রিক একটা গঠন কাঠামো, এবং এখানে একটা বিষয়ে আবদ্ধ থেকে সেই বিষয়টাকে এখানে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি কিন্তু তাদের ভিতরে আছে। এখন ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, সেটা তাদের সাংগঠনিক আমি যদি বলি স্ট্র্যাটেজি। ছাত্রলীগের যে শিবির থাকবে না সেটা অসম্ভব কোনো বিষয় না, অবশ্যই শিবির থাকবে এবং সময় সুযোগ বুঝে শিবির আত্মপ্রকাশ করবে। এবং আপনি দেখবেন যে এই যে ছাত্র রাজনীতি বিরোধী যে কথাবার্তা যেটা চলছে, সেটা করলে কার লাভ? এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করা, এই ধরনের মৌলবাদী সংগঠন করা, এই ছাত্র সংগঠনগুলোরই লাভ আছে, তাদের রাজনৈতিক দলগুলোরই লাভ আছে। ফলে আমরা যেমন বলছি যে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না, এবং বিশেষ করে প্রগতিশীল যে ছাত্র রাজনীতি সেটাকে অবশ্যই চর্চায় আনতে হবে, কিন্তু এইটাকে বন্ধ করে দিয়ে আপনি যদি ওই একটা সন্ত্রাসী সংগঠনকে নিয়ে আসেন, শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন। কারণ আমরা জানি যে 90 এবং তার পরবর্তী সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিভাবে ছাত্রদেরকে হত্যা করেছে। ফলে এই ছাত্র রাজনীতি বন্ধ করার মধ্যে দিয়ে এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই, বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন। সকল বৈধ দল রাজনীতি করুক, এবং হচ্ছে ছাত্র রাজনীতির এতদিন যে ধারাবাহিকতা চলে এসেছে, সেখানে সকল রাজনৈতিক দলের যদি সকল ছাত্র রাজনীতি করতে পারতো, তাহলে হয়তো ক্যাম্পাসের এরকম পরিস্থিতি হইতো না। এখানে একদলীয় একচেটিয়া রাজনীতি ছিল। ছাত্রলীগ ক্যাম্পাসে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছে, তাদের কথার বাইরেই কিছু হইতো না, যার কারণে হচ্ছে বিভিন্ন দল ক্যাম্পাসে প্রবেশ করতে পারতো না। তবে এভাবে গোপনে না থেকে প্রকাশ্য রাজনীতিকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আমরা মনে করি যে ছাত্র শিবির যারা, বাংলাদেশ ছাত্র শিবিরের যারা আছে, তারা প্রকাশ্য রাজনীতি করবে এবং এই দেশের জন্য রাজনীতি করবে। ছাত্র দফা দিয়েছে, সেই 9 দফার একটা দফা ছিল হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, এবং সেই মতে সকল দল মতের মানুষ ঐক্যমত হয়ে এই আন্দোলনটা করেছে, 9 দফার ভিত্তিতে আন্দোলনটা করেছে। ছাত্র দল এটাতে সাই দিয়েছে,
ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে 2024 সালের আজ পর্যন্ত শিবিরের সবসময় কার্যক্রম চলমান ছিল। গত 16 বছরে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে ফ্যাসিস্ট শাসন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে যখন কাউকে পেয়েছে তারা প্রথমে নির্মমভাবে নির্যাতন করেছে। নির্যাতন করার পর হল থেকে বের করে দিয়ে থানায় দিয়েছে এবং শিবিরকে দানব আকারে এই সমাজের কাছে তারা হাজির করেছে। শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। শিবির যে একজন মানুষ, এই মানুষের যে ন্যূনতম অধিকার, সে অধিকার পর্যন্ত ছিল না। সে কারণে আমরা বাধ্য হয়ে আমাদের পাবলিকলি আমাদের কাজগুলো করতে পারিনি, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো, সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো ছিল, সে আলোকে আমরা সবসময় তাদের সাথেই ছিলাম। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। শিবির কি সত্যি মানুষের রক্তাক্ত বা রক্কাটে, বা শিবির কি সত্যিই জঙ্গি? আমি কখনো দেখিনি, আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো দেখি নাই শিবির কারো রক কাটতে, অথবা আমার যারা নেতা ছিল, দায়িত্বশীল ছিল, তাদেরকেও কখনো আমি দেখিনি। এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে ফেসিস্ট যারা ছিল, তারা এই ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করে মানুষের মাঝে একটা ভয়ের সংস্কৃতি, ভয় তারা ঢুকিয়ে দিয়েছে। যে শিবিরকেই কেন এত বড় করে টার্গেট করা হয়েছে? কেন পুরো দেশ এবং জাতি বিশ্বের কাছে শিবিরকে একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি হিসেবে কেন তাদেরকে পরিচয় করানো হয়েছে? এর পেছনে ঘটনাটা কি? অন্যান্য তো আরও রাজনৈতিক দল আছে, কিন্তু শিবিরই কেন? আচ্ছা, ফেসিস্টদের নেচারটা হচ্ছে এমন, তারা যে কাউকে যখন তাদের শত্রুকে তারা আইডেন্টিফাই করে, তারা হচ্ছে তাকে দানব আকারে হাজির করা। তো তারা মনে করেছে এই দেশের সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক হচ্ছে শিবির। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। ওই জায়গা থেকে তারা টার্গেট করে, শিবিরকে টার্গেট করে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়েছে। ওই জায়গা থেকে তারা শিবির ব্যাপারে এই ধরনের নেগেটিভিটিগুলো ছড়িয়েছে। তো আমরা ছাত্র সমাজের, দেশের ছাত্র জনতা, তারা তাদের কাছে এইগুলো হাসির পাত্র হয়ে গেছে। শিবির যে জঙ্গি, শিবির রক্কাটা, অথবা শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি আছে, আমরা এই দেশের ছাত্র জনতার কাছে বলতে চাই, শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। আমরা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গত দীর্ঘ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঠিক এভাবেই আসলে মানুষের কাছে বোঝাতে চাচ্ছেন যে আসলে বিএনপি নাকি চর মারলেন আমিরকে, অর্থাৎ জামাত ইসলামের আমিরকে চর মারছেন। অথচ এই ভিডিওটি যারা ফুল ভিডিওটি দেখলেন তারা তো বুঝতে পারছেন এখানে আসলে সিচুয়েশনটা কিরকম ক্রিয়েট হয়েছিল। সেখানে খুব সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ করেছিলেন জামাতের আমির, কিন্তু এই ব্যাপারটাকে ঘুরিয়ে পেঁচিয়ে শুধুমাত্র স্ক্রিনশটটি নিয়ে বিভিন্ন জায়গায় এরকম কুত্তালি যারা রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এটাকে ছড়িয়ে দিচ্ছে। বাট এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এটা টোটালি ফেক এবং রং ছিল। সন্তোষ ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে তারা একটা যে